নমস্কার। আগামী 11 জানুয়ারি ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ বা জিএমপি বলে আমরা যাদেরকে পরিচয় হিসাবে আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরি বা অনেকেই তাকেই একটা নাম বলে খ্যাত করেছেন, সে জিএমপির কর্মসূচি রয়েছে 11 জানুয়ারি রাজভবন অভিযান। আগরতলায় সেদিন স্বামী বিবেকানন্দ ময়দান থেকে তারা মিছিল শুরু করে রাজভবন অভিযান শুরু করবেন এবং একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা অবস্থান কর্মসূচি থেকে তাদের বক্তব্য উপস্থাপন করবেন। কার্যত বলতে পারেন সেটা রাজধানী কেন্দ্রিক কোন একটি কর্মসূচি জিএমপি সংগঠিত করবে এবং এই কর্মসূচি সংগঠিত করার প্রেক্ষাপটে আজ সাংবাদিক সম্মেলনে জিএমপির নেতৃত্ব কথা বলেছেন। তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যে বেশ কয়েকটি সংগঠন দল তাদের কর্মসূচি সংগঠিত করে কার্যত রাজনৈতিকভাবে শক্তির মহড়া দিচ্ছে। সেদিক থেকে বামেদের অন্যতম শক্তি হিসাবে জিএমপি এবার শক্তির মহড়া দেবে। আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা কথাগুলো শুনবো, আপনারা প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এবং এডিসি এলাকায় ভিলেজ কমিটি নির্বাচন করার দাবি, আরও বেশ কয়েকটি দাবি রয়েছে। তার সঙ্গে এডিসি এলাকা সার্বিক কল্যাণে ট্রিপল ইঞ্জিনের সরকার ব্যর্থ হয়েছেন বলে জিএমপির নেতৃত্ব জানিয়েছেন, সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন। তার পাশাপাশি এই সময়ের মধ্যে পাহাড়ের রাজনীতিতে জিএমপির কতটা শক্তি রয়েছে তা বোধ হয় 11 জানুয়ারি তুলে ধরা হবে। আজ দশরথদেব ভবনে আগরতলায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া, সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মারা সাংবাদিক সম্মেলন করেছেন। কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অমলেন্দু দেববর্মা সহ অন্যান্যদের উপস্থিতিতে এই সাংবাদিক সম্মেলন থেকে কয়েকটি বিষয় উত্থাপন করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ, আপনারা আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, ব্যক্তিগত কোনো আক্রমণ নয়, রাজনৈতিক সৌজন্যতা বজায় রেখে শালীনতা বজায় রেখে কথা বলবেন এবং অবশ্যই আমাদের মাধ্যমটাকে আপনি আপনার মতন করে ব্যবহার করতে চাইবেন না। অন্তত একটা সামাজিক অবস্থান থেকে একটি লাইভ অনুষ্ঠানে কিভাবে কথা বলতে হয় অবশ্যই আপনি আশা করি সেই সহযোগিতা করবেন এবং অবশ্যই আমাদের মাধ্যমটা হচ্ছে আপনাদের প্রত্যেকের কথা বলার মাধ্যম, সেটাকে মিস ইউজ করবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা কথা বলবেন এবং আমরা সেই সাথে আজকে সাংবাদিক সম্মেলনের কিছুটা অংশ আপনাদের কাছে তুলে ধরছি। গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী 11 জানুয়ারি রাজভবনে অভিযান করে ধর্ণা করে 12টা থেকে 3টা পর্যন্ত ধর্ণা হবে। কতগুলি ট্রাইবেলদের সমস্যা সংক্রান্ত ইস্যু নিয়ে এবং হিজ এক্সিলেন্সি গভর্নর অফ ত্রিপুরার কাছে আমরা আমাদের চার্টার অফ ডিমান্ড সম্বলিত মেমোরেন্ডাম অর্পণ করব। এই গণধর্ণার ডেপুটেশন রাজভবনে এই সিদ্ধান্ত শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের গণমুক্তি পরিষদের সিদ্ধান্তই শুধু না, এটা সর্বভারতীয় আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ তার সিদ্ধান্তের অংশ। গত 1 ডিসেম্বর দিল্লিতে হরকিষণ সিং সুরজিৎ ভবনে সারা দেশের বিভিন্ন ট্রাইবেল সংগঠনের একটা কনভেনশন হয় আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের আহ্বানে এবং তার সঙ্গে আদিবাসী রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার আর একটা এনজিও, এই দুই সংগঠন মিলে সেই কনভেনশনের আয়োজন করে 3 শতাধিক প্রতিনিধি আদিবাসী প্রতিনিধি বিভিন্ন রাজ্য থেকে সেই কনভেনশনে যোগদান করে এবং তার সঙ্গে আমাদের ভ্রাতৃপ্রতিম যে সংগঠন সারা ভারত কৃষক সভা, মজদুর ইউনিয়ন, দলিত শোষণ মুক্তি, গণতান্ত্রিক নারী সমিতি, এই সমস্ত সংগঠনগুলির নেতৃত্ব এই কনভেনশনে উপস্থিত ছিলেন। কনভেনশনের প্রধান বিষয়বস্তু হল এই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শাসনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের শাসনে আমাদের দেশের এবং রাজ্যের উপজাতিদের কর্মক্ষেত্রে চাকুরিতে সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এক্সক্লুশন অফ আদিবাসীস ফ্রম জব,
চাকুরি থেকে, কর্মসংস্থান থেকে ট্রাইবেলদের বাদ দেওয়ার প্রতিবাদে এই কনভেনশন ছিল এবং সেই কনভেনশনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আদিবাসীদের যে সংরক্ষণের অধিকার সেটা মেনে সারা ভারতবর্ষে রাজ্যগুলির কোটা, রাজ্য সরকারগুলির কোটা এবং কেন্দ্রীয় সরকারগুলির কোটা যাতে পূরণ করে শূন্যপদ পূরণ করা হয় অবিলম্বে, এবং শুধু সরকারি ক্ষেত্রে না, তার সঙ্গে কর্পোরেট, বেসরকারি ক্ষেত্র, এমনকি কন্ট্রাকচুয়াল যে নিয়োগ করা হয় সেগুলিতেও রিজার্ভেশনের ব্যবস্থা চালু করার দাবি আমরা রাখছি। এবং আশ্চর্যের বিষয়, এখন পর্যন্ত স্বাধীনতার এত বছর পরেও যে মাত্র 8% কেন্দ্রীয় দপ্তরগুলিতে ট্রাইবেলদের রিজার্ভেশন করার কথা, তার অর্ধেকও এখনো পূরণ হয় নাই। আর রাজ্যগুলির কথা বলে তো আর বলা বাহুল্য মাত্র, তার চেয়েও বেশি বঞ্চনা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে হচ্ছে। আমাদের এই রাজ্যে বাম আমলে সেটা ছিল না, এরকম বঞ্চনা ছিল না। রাজ্য সরকারের কোটাগুলি পূরণ করা হয়েছিল, কিন্তু এখন এই কোটাগুলি তোয়াক্কা করা হচ্ছে না। এরকম ভাবে এমনকি সবচেয়ে বেদনার বিষয় হলো এখন সঠিক তথ্য পরিসংখ্যান তাও গভর্নমেন্ট প্রকাশ করছে না। কত এই আসলে ট্রাইবেল কোটা শূন্য করে আছে সেগুলো হিসাব চেয়েও পাওয়া যাচ্ছে না। আরটিআই এর যে অধিকার সেটাও এখন সেখান থেকেও মানুষ বঞ্চিত হচ্ছে। এইরকম পরিস্থিতিতে কনভেনশন সিদ্ধান্ত করে ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে রাজ্যে রাজ্যে গভর্নরের কাছে আমরা ধর্ণা দেব, ডেপুটেশন দেব এবং আমাদের ট্রাইবেল ইস্যু সংক্রান্ত দাবি নিয়ে আমরা মেমোরেন্ডাম দেব। এই সিদ্ধান্ত মোতাবেকই আমরা ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ এই 11 তারিখে রাজভবনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি এবং তার সঙ্গে অবশ্যই আমাদের স্থানীয় রাজ্যের দাবিগুলি যুক্ত থাকবে। সেই দাবিগুলি আমাদের জেনারেল সেক্রেটারি একে একে আপনাদের সামনে তুলে। সবচেয়ে বেদনার বিষয় হলো এখন সঠিক তথ্য পরিসংখ্যান তাও গভর্নমেন্ট প্রকাশ করছে না। কত এই আসলে ট্রাইবেল কোটা শূন্য পড়ে আছে সেগুলো হিসাব চেয়েও পাওয়া যাচ্ছে না। আরটিআই এর যে অধিকার সেটাও এখন সেখান থেকেও মানুষ বঞ্চিত হচ্ছে। এইরকম পরিস্থিতিতে কনভেনশন সিদ্ধান্ত করে ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে রাজ্যে রাজ্যে গভর্নরের কাছে আমরা ধর্ণা দেব, ডেপুটেশন দেব এবং আমাদের ট্রাইবেল ইস্যু সংক্রান্ত দাবি নিয়ে আমরা মেমোরেন্ডাম দেব। এই সিদ্ধান্ত মোতাবেকই আমরা ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ এই 11 তারিখে রাজভবনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি এবং তার সঙ্গে অবশ্যই আমাদের স্থানীয় রাজ্যের দাবিগুলি যুক্ত থাকবে। সেই দাবিগুলি আমাদের জেনারেল সেক্রেটারি একে একে আপনাদের সামনে তুলে ধরবেন। আর শেষে আপনারা সহযোগিতা করবেন। আমরা প্রায় প্রতি বছরই এই নববর্ষে আমাদের নীতি আদর্শ মানুষের সামনে লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরার জন্য আমাদের মুখপত্র লামা প্রকাশ করে থাকি। গতবারও করেছিলাম, এর আগেরবারও করেছিলাম, এইবারও করেছি। সেটা আপনারা থেকে আমাদের প্রকাশে সাহায্য করবেন। কেন আমাদের আপনাদের ডাকা হলো, এটা ঘটনা যে অল ইন্ডিয়া যে আমাদের আদিবাসীদের যে সংগঠন আদিবাসী অধিকার রাষ্ট্রমঞ্চের আহ্বানে যে আমাদের যে কনভেনশন কিছুদিন হয়ে গেল, তারই পরিপ্রেক্ষিতে আমাদের ওখানকার যে সিদ্ধান্ত এবং আমাদের রাজ্যে আমরা বেশ দীর্ঘ সময় ধরেই কতগুলো বিষয়ে আমরা যে আন্দোলনটা করছি এটার সাথে যুক্ত করে আমাদের 11 জানুয়ারি 2025
আমাদের যে গণ অবস্থান হবে, গণধর্ণা, সেই দাবিগুলো আমি আপনাদের সামনে উপস্থিত করছি সংগঠনের তরফ থেকে। মূলত আমাদের দাবিটা হচ্ছে কেন্দ্র সরকারের সমস্ত, কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে এবং রাষ্ট্রের যে সমস্ত সংস্থা আছে এগুলিতেও যে অনেক শূন্য পদ আছে এগুলি পূরণ করতে হবে। কোনো মতেই রাষ্ট্রায়ত্ত সম্পত্তিকে বেসরকারীকরণ করা চলবে না, এটা অবশ্যই বন্ধ করতে হবে এবং বেসরকারি সংস্থাগুলোতেও সংবিধানের 9 নং ধারাকে সংশোধন করে যাতে আপনার এসটি এসসিদের রিজার্ভেশন আইন মেনে নিয়োগের ব্যবস্থা যাতে করা হয়। এর সাথে এটা আমরা লক্ষ্য করছি গোটা দেশের মধ্যে এখন এই বিজেপি গভর্নমেন্ট আসার পর, নরেন্দ্র সরকার আসার, মোদী সরকার আসার পর থেকে এই সময়টার মধ্যেই প্রায় 10 লাখের কাছাকাছি শূন্য পদ পড়ে আছে। এর মধ্যে রেল সবচেয়ে বেশি বলা যেতে পারে, প্রায় 3.5 লক্ষের মতো, স্বরাষ্ট্র মতো, প্রতিরক্ষা মতো অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত ইম্পর্টেন্ট দেশ রক্ষার প্রশ্নে এগুলিতে অত্যন্ত দরকার। সেগুলোতেও দেখা গেছে প্রতিরক্ষা দপ্তরে প্রায় 2.5 লক্ষের মতো শূন্যপদ পড়ে আছে, স্বরাষ্ট্র দপ্তরে প্রায় 1.5 লক্ষের মতো। আর নিয়োগ তো হচ্ছেই না, বরংশ যেগুলি ছিল এগুলি পর্যন্ত সেখানে অবলুপ্তি ঘটানো হয়েছে। ইতিমধ্যে এই সময়টার মধ্যে প্রায় 1.5 লক্ষের কাছাকাছি এসটিদের সেখানে পদ অবলুপ্তি ঘটিয়েছে। গোটাটা যদি আমরা দেখি তাহলে প্রায় সেখানেও আপনার 5.5 লক্ষের মতো ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের পদ অবলুপ্তি ঘটিয়েছে। প্রায় বলা যেতে পারে 80টা দপ্তরে এই যে শূন্য পদ এবং বিভিন্ন দপ্তরে যে অবলুপ্তি ঘটানো হয়েছে, এটা আমরা তীব্র প্রতিবাদ করছি এবং কোনো মতেই এই ধরনের পদ অবলুপ্তি করা চলবে না। রাজ্যের ক্ষেত্রে তো আপনারা দেখছেনই, রাজ্য সরকার বিজেপি ত্রিপুরা সরকার আসার পর এখন প্রায় 7 বছর হতে চলছে, নিয়োগ তো নেই। বামফ্রন্ট সময়ে 2018 সালে যে মানে সরকারি কর্মচারী ছিল, যে সংখ্যাই ছিল, এটা পর্যন্ত এখন এর থেকে প্রায় আপনার 50,000-এর উপর সেখানে তার মানে বামফ্রন্টের সময়কালে যা ছিল তার চাইতে কমে গেছে। 1 লক্ষ প্রায় 60-65,000 ছিল, এখন এটা প্রায় 1,02,000-3,000-এর গিয়ে ঠেকেছে। কাছে বিরাট সংখ্যক শূন্য পদ আমাদের রাজ্যতে পড়ে আছে, এগুলি অতি সত্বর পূরণ করার কথা আমরা বলছি, দাবি জানাচ্ছি। এছাড়া আমাদের এখানে রেগা সহ অন্যান্য দপ্তরে ব্যাপক কাজের সংস্থান করা এবং রাজ্যে বিশেষ করে আপনার বিজেপি এবং বিজেপি আইপিএফটি রাজ্যে এখন ত্রিপুরা মাথাও যুক্ত হয়েছে, এডিসিও তো ত্রিপুরা মাথা, সেখানে প্রশাসন চলছে। উভয় ক্ষেত্রে যে সীমাহীন দুর্নীতি চলছে, এই দুর্নীতি বন্ধ করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এগুলি ছিল আমাদের এই দাবি। এছাড়া 125তম সংবিধান সংশোধনী বিল, এটা পাস অতি অনবিলম্বে এটা পাস করতে হবে, কারণ এতদিন ধরে এই 125তম বিল এটা প্রক্রিয়া চলছিল 2017-18 থেকে, এটা 2020 সালে তার পার্লামেন্টে 125তম বিল হিসেবে এটা লিপিবদ্ধ হয়েছে। কিন্তু এতদিন ধরে ত্রিপুরা মাথা আইপিএফটি ওরা এই দাবিটাকে আটকে রাখবার জন্য সমস্ত ধরনের রাজনীতি ষড়যন্ত্র করে, কখনো ত্রিপুরাল্যান্ড, কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড না হলে আমরা তাই চাই গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়া ত্রিপুরার সাথে কোনো ধরনের মুক্তি হবে না। এই যে জিএমপি যে করছে দাবি, বামফ্রন্ট সিপিএম যে দাবিটা করছে 125তম, এগুলি দিয়ে ত্রিপুরার সাথে রাজ্যের উন্নয়ন হতে পারে না। কাজে এটাকে বেঁধে রেখে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি তুলে মানুষকে সাথে প্রতারণা করার পরও এখন নিজেরাই বাস্তব অবস্থার মধ্যে দাঁড়িয়ে বুঝতে পেরেছে যে না, গ্রেটার ত্রিপুরাল্যান্ড নয়, আসলে 125তম সংবিধান সংশোধনী বিল পাসের মধ্যে দিয়েই
রাজ্যের উন্নয়ন ত্রিপুরার সাথে খানিকটা রিলিফ দেওয়া যেতে পারে। কাজে এখন তো কোনো ধরনের বাধা হওয়ার কথাই না। কাজে এখন ত্রিপুরা মঠও চাইছে, আমাদের দাবির সাথে সহমত পোষণ করছে, সহমত পোষণ করছে। কাজে এখন এই দাবিটা আটকে থাকার কথা না। কাজে এতদিন হয়তো ত্রিপুরা মঠ তারা আটকে রাখবার চেষ্টা করেছিলেন, বা আইপিএফটি তারা এটাকে বাধা তৈরি করবার চেষ্টা করেছিলেন এতদিন। এখন তো কোনো বাধার প্রাচীর নেই, এখন এই দাবিটা পূরণ হতেই পারে, দাবিটা বিল পাস হতেই পারে। কাজে আমরা চাইছি অবিলম্বে এটা পাস করতে হবে, এর সাথে ক-বড়কে অত্যন্ত বেশি অন্তর্ভুক্ত করা। এছাড়া আপনারা জানেন সিএ বিরুদ্ধে কত আন্দোলন হয়েছে, যদিও এখন যারা সিএ বিরুদ্ধে প্রথম যেরকম ভাবে সাংঘাতিক মানে উচ্চবাচ্য করছিলেন, তারা এখন চুপচাপ আছে। কাজে এটা তো চুপচাপ থাকার বিষয় না, এটা আমাদের রাজ্যে না, দেশের না, শুধু আমাদের রাজ্যে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে এখানকার যে অর্থনীতি, রাজনীতি, সামাজিক ক্ষেত্রে তার ভারসাম্য ভয়ঙ্কর ভাবে সেখানে এটা বিঘ্ন হতে পারে। কাজে কোনো মতেই সিএ আমরা চাই না, যদিও সিএ বিল হয়ে গেছে, কিন্তু কোনো মতেই এটা আমরা সিএ চাই না, এই সিএ বাতিল করতে হবে। আর অনেক লড়াই সংগ্রামের পর যুগ যুগ ধরে এখানে মানুষের বিশেষ করে আপনার পাট্টার যে অধিকার, জমির যে অধিকার, এই অধিকার অনেক লড়াই সংগ্রামের পর এই এটা লড়াই করে বন অধিকার আইন হয়েছে। আমরা দেখছি এই বন অধিকার আইনটাকে সংশোধন করে বন সংরক্ষণ আইন সংশোধন বিল এনে এখন বলা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা থেকে 100 কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে কোন ধরনের এই বন আইন কার্যকরী হবে না। এতে করে আমরা দেখছি আমাদের রাজ্যে একজনও সেখানে বন আইনের মোতাবেক আইন অনুসারে সে বনের মানে জমি পেতে পারে না। তার বনের আইনে যা পাত্তা পেয়েছে বামফ্রন্ট সরকার আসার পর প্রায় 1,30,32,000 আমাদের মাননীয় প্রেসিডেন্ট সেই সময়ে বনমন্ত্রী ছিলেন 12 লক্ষ কানির উপর সেখানে জায়গা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যদিও বিজেপি আইপিএফটি ত্রিপুরা মঠে আসার পর 1 ইঞ্চি সেখানে তার সম্প্রসারণ ঘটানো হয়নি। কাজেই আমরা বলছি এই যে বন সংরক্ষণ সংশোধন বিল যেটা এনেছে, এই আইনটাও, এই বিলটাও বাতিল করতে হবে। এছাড়া আমরা দেখছি আমাদের রাজ্যে মানুষের যে গ্রামের মানুষের বিশেষত তার যে গণতান্ত্রিক অধিকার, এটাকে ভয়ঙ্কর ভাবে হরণ করবার চেষ্টা হচ্ছে, বিশেষ করে ভিলেজ কমিটি নির্বাচন না করে। 2021 সালে তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আপনার বিধানসভা নির্বাচন হলো, পার্লামেন্ট নির্বাচন হলো, ত্রিস্তর নির্বাচন হলো, কেন ভিলেজ কমিটি নির্বাচন এতদিন ধরে এটাকে আটকে রাখা হয়েছে? আমরা বলছি ভিলেজ কমিটি নির্বাচন অতি সত্বর ঘোষণা করতে হবে, তারিখ ঘোষণা করতে হবে। কারণ ভিলেজ কমিটি আইনেই আছে গ্রামের উন্নয়নের জন্য গ্রাম সংসদ করতে হবে, ওয়ার্ড সংসদ করতে হবে, হিসেব দিতে হবে। এখন ওয়ার্ড সংসদের কোনো বালাই নেই, গ্রাম সংসদের কোনো বালাই নেই, হিসেবের কোনো বালাই নেই। এখন ত্রিপুরা মথা, আইপিএফটি, বিজেপি গ্রামের যারা মাধ্যমরা আছে এটাকে লুটপাটের একটা আখ্যাতে পরিণত করে রেখেছে। এটাকে এইভাবে তো তাদেরকে হাতে ছেড়ে দেওয়া যায় না। কাজেই উন্নয়নের প্রশ্নে, মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে ভিলেজ কমিটি নির্বাচন অতি সত্বর ঘোষণা করার আমরা দাবি করছি। এই দাবিগুলিকে নিয়েই আমরা বলছি যে এই যে আমাদের 11 তারিখে যে গণতন্ত্র হবে, আপনাদের মাধ্যমে আমরা বলছি রাজ্যের শান্তিকামী মানুষ, গণতান্ত্রিক অংশের মানুষ, তারা যাতে এই আন্দোলনে সামিল হন। সিএ আইন বাতিল না খেলে, সিএ আইন বাতিল খাইয়া গাকায় जों শুরু থেকে না এই আন্দোলন, এই দাবির বিরুদ্ধে। কারণ সিএ সিনি দেশনি তার রাজনীতি, অর্থনীতি, সামাজিক যে তার নেচার ভয়ঙ্কর আক্রমণ হয় না। কারণ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা পার্শ্ববর্তী যে রাষ্ট্র, বাংলাদেশও তাও প্রায় 2 কোটি কাছাকাছি হিন্দু ধর্ম। তবে সে খাই যদি এমনি বাংলাদেশের মৌলবাদী, অজাগানে বিজেপির মৌলবাদী মিলিয়ে
দুইটা প্রতিযোগিতামূলক কিন্তু যে কোনো সময় যে কোনো ঘটনা নাই আর ঘটনা থাকা ওরা হাপাকে বনানো তামলাই নাগরিক নাই অবতমি মিয়া কাজে এতে অজাগানি রাজনীতি অর্থনীতির উপর ভয়ঙ্কর ধরনের ভারসাম্য নষ্ট নাই আবার এভাবে সংসাকা সিএ বাতিল মাখাইনাই কোনো মতে এই সিএ কার্যকরী খাইনাই এভাবে উত্তমনাই বাংলা যদিও দিল্লির সরকার থাকুক ওই সিএ আইন কার্যকরী খাইনাই এভাবে সমস্ত উত্তরণ খাই ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল বড় সিএ আইন মোতাবেক কিছু বড় বড় নাগরিক খাইনানি ব্যবস্থা অলরেডি খাইকা অব যখন খাঁকে সিনি মানে খুবই ক্ষতি নাই আমাদের ও আইন বাতিল খালি আর আপনি লগে অনেক লড়াই সংগ্রামের পরে ফরেস্ট যে আইন তামহা বন আইন যেটা মানমানি 2005 এতে যুগ যুগ রমে যারা ফরেস্ট এলাকা তো নাই ই যে পাতা মানমানি প্রায় 1,30,32,000 12 লক্ষের উপর কানি জায়গা যেটা ফরেস্ট অ্যাক্টিভিটি মানমানি তাবো ই ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট বিলনি বিসিংতিয়ে তাবো বরফনি যে অধিকার আবো শাসন খানা কারণ ও আইন দङ ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা থেকে 100 কিলোমিটার বিসিঙ্গ কোন ফরেস্ট আইন কার্যকরী নিমাংলা গেছিনি ত্রিপুরা রাজ্য এক চিপনের জায়গা ফরেস্ট অ্যাক্টিভিটি মানন করে কারণ বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল বর্ডার এই বর্ডার থেকে 100 কিলোমিটার বিসিঙ্গ 56 কিলোমিটার এঙ্কাই ফরেস্ট আইন রাইট আবো পুরাপুরি অভিযোগ থানায় এতে যারা পাত্তা মানখা বা ভবিষ্যৎ পাত্তা মানে মানব খুবই এই আইনের মোতাবেক মহাবিপদ খাইনাই কাজে এই ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট নব সংসাকা বাতিল মাখাইনাই আর আবনি লগে রাগানি সামন পর্যাপ্ত খাই বিভিন্ন তাই অন্যান্য দপ্তর নীতিসংখ্যায় সমন্বয়ের ব্যবস্থা খাই আর রাজ্য এবং এডিসিনি সীমাহীন দুর্নীতি তারপর প্রতিদিন পত্রিকা খুল কাকায় নং সোশ্যাল মিডিয়া খুল কাকা প্রতিদিন কোনো না কোনো প্রান্তে দুর্নীতি নিয়ে ছবি পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাইত কাজে এইরকম ভাবে তো চলিবি না দুর্নীতি বন্ধ বা খাই নাই অথচ সিনে বুক করা শাখা এডিসি 1 টাকা যদি রাখ খরচ সংখ্যা সবটা ওয়েবসাইটে রাখ কিছু করে নাই স্বচ্ছ প্রশাসন উপহার নাই কিন্তু তিনি জ্ঞান থাকা তিনি এডিসি ভিলেজ কমিটি রাজ্য সরকার এমনকি মুখ্যমন্ত্রী নিয়ে অফিস পর্যন্ত ইয়াসি চাবিত এইরকম অবস্থা পুনে দিনে ত্রিপুরা অবহায় অবস্থায় নেই কাজে সীমাহীন দুর্নীতি বন্ধ মাখাই নেয় আর আইনি শাসন প্রতিষ্ঠা মাখাই নেয় আইনি শাসন তিনি করে এইদিকে খুন সন্ত্রাস রাহাজানি এই তো অবস্থা আপনি বিশিষ্ট সালফাইকা অর্কেস্ট্রা নেতা নয় ন্যাপসা ফ্লাগ এই সমস্ত গোটা রাজ্য একটা তার নয় অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলিত ત્યાં স্কুল খুলুক নাই স্কুল খুলে সোয়ার দোকান খুলুক এই তো অবস্থা কাজে এই অবস্থা চলিত মাইয়া আপনি ভাবে অল ইন্ডিয়া সিনি আদিবাসী রাষ্ট্রীয় অধিকার মন্ত্রী আহ্বানে ওরা সিনি রাজ্য গণমুক্তি পরিষদের আহ্বানে এই 11 মানে 5 দফা দাবিতে সিনি গণ অবস্থান নাই নংনি বিসিংতি সিংহাবতন অনুরোধ খাইনাই যাতে সিনি আন্দোলন সাকসেসনি মান খাকান্তাই হামবায়াপার সিবায়াপারে जों दिनै जायगा त्रिपुरा राज्य उपजाति गणमुक्ति परिषदनि आह्वाने जों प्रेस मिट खालामनो थांनाय दङ जोंनि प्रेस मिटनि मूल लक्ष्य गायकाय थानाय 1 तारिख डिसेम्बर 2024 दिल्लीनि हरिकिशन सिंह सुरजित भवनाव कैसा सारा भारतबर्षनि आदिवासी राष्ट्रीय अधिकार मन्चनि आह्वाने আপনারা শুনলেন আজ সাংবাদিক সম্মেলনে আগামীর কর্মসূচি মূলত ঘোষণা করা হয়েছে গণমুক্তি পরিষদের তরফে ঠিক তেমনি রাজ্যের উপজাতি তাদের ভাষায় উপজাতিদের সার্বিক কল্যাণে ট্রিপল ইঞ্জিনের সরকার ব্যর্থ হয়েছে বলে তারা জানান আমরা কয়েকটি ঝলক আপনাদের কাছে তুলে ধরেছি সেগুলো বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গার দৃশ্য কথাগুলো আমরা সংবাদ আকারে তুলে ধরেছি সেই দৃশ্য কিংবা ফুটেজগুলো ছিল এবং রাধাচরণ দেববর্মাদের দাবি যে বামফ্রন্ট সরকারের সময়ে সার্বিক কল্যাণে যে গুরুত্ব দেওয়া হয়েছিল বর্তমান ট্রিপল ইঞ্জিনের সরকারের সময় তা করা হচ্ছে না তার পাশাপাশি
তারা কয়েকটি বিষয় উত্থাপন করেছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে ভিলেজ কমিটি নির্বাচন একটা অন্যতম দিক, এবং যখন এডিসি সাধারণ নির্বাচন হয়েছিল তারপর ভিলেজ কমিটি নির্বাচন ভিলেজ কমিটি নির্বাচন করার একটা উদ্যোগ ছিল সাধারণ নির্বাচনের পর, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবং পরবর্তী সময়ে অন্যান্য নির্বাচন হয়েছিল, বিশেষ করে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নমস্কার, কি বলছেন? হ্যাঁ, বল। শক্তির মহড়া দেখা যাচ্ছে জিএমপি, আর বিশেষ করে দেখুন জিএমপি তো আমরা জানি মানে ত্রিপুরার উপজাতি সংগঠনের সবচেয়ে পুরনো একটা সংগঠন। জনজাতিদের জন্য, জনজাতিদের মঙ্গলের জন্য ওনারা কাজ করেছে অনেকদিন আগে থেকে দেখতাম। তো আমি বলবো ওনারা শক্তি মহড়া যেন ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য প্রদর্শন করেন, জায়গায় জায়গায় বিক্ষোভ করেন। কারণ ওনাদেরকে তো মানে অনেকটা হাইজেক করে নিয়ে গেছে কয়েকটা রাজনৈতিক দলে নতুন উৎপন্ন হয়ে। ওনাদের তো আগে বিএনপির ভালো ক্ষমতা ছিল পাহাড়ে, ত্রিপুরা গণমুক্তি পরিষদ। কিন্তু আমাদের নাম আমাদের দেশ স্বাধীনের পূর্বের থেকে এই সংগঠন গঠিত হয়েছিল। তো এখন তো হাইটে করে কয়েকটা কি বলবো শাখায় বিভক্ত হয়ে গেছে, আর এক দুইটা শাখা আছে যারা শাসক দলে যুক্ত হয়ে গেছে। তো যারা খন্ড হয়ে গেছে ওনাদেরকে যেন বুঝিয়ে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা হয়। কারণ পাহাড়ের জন্য আমি পাহাড়ে থাকি না, পাহাড়ের না, কিন্তু পাহাড়ে যায় অনেক সময়। বেশ কিছু বছর থেকে যা অবস্থা চলছে পাহাড়ে, বিশেষ করে রাস্তাঘাট সব নিয়ে। তো ওনারা তো জনসভা করলে হবে না, মিডিয়াতে দেখালে হবে না। যারা মানে দলচ্যুত হয়েছে বলে তো বিভিন্ন সংগঠন মানে তৈরি হয়েছে, নতুন নতুন দল তৈরি করে হঠাৎ করে এডিসি দখল করে ফেললো, তারপর নতুন সংগঠন তৈরি করে বিধানসভায় চলে গেল। হয়তো ওনাদের কোনো ভুল ছিল, ত্রুটি ছিল, এগুলো যেন ওদের কাছে বুঝিয়ে বললেন যে ভুল সবারই থাকে, কি ভুল করেছে না করেছে ওনারা যেন মানে ওনাদের যে শাখা সংগঠন ওনাদের মাধ্যমে যেন ছড়িয়ে দেয়। তো ওনার মানে আমি খুব বড় সঠিক বুঝি না, আপনার ক্ষেত্র থেকে বুঝলাম আমি। এটাই চাইবো যেন যারা যারা ছত্রভঙ্গ হয়ে গেছে ভুল বুঝে ওনারা যেন মূল ফিরে আসেন, তাহলে ওনাদের জন্য মঙ্গল হবে। কারণ ওনারা এই দল এই সংগঠনে কিন্তু মানে জনজাতিদেরকে মানে কি বলবো আধুনিক যুগ থেকে মানে কম্পিউটার যুগে আধুনিক যুগে ফিরিয়ে আনতে অনেক সহায়তা করেছিলেন। তো এখন যেগুলি চলছে, যেমন ভিলেজ কাউন্সিল নির্বাচন নেই, সময় পাড়িয়ে গেছে প্রায় 3 বছর পূর্বে। তো কি হচ্ছে মানে আপনার আমার পছন্দের কোনো জনপ্রতিনিধি নেই। ভিলেজ কাউন্সিল গুলোতে গেলে কোনো প্রতিনিধি নেই, মনোনীত একজন আছে বা 2জন থাকে, ওনাদের যে চলছে। তাহলে কিভাবে সার্বিক উন্নয়ন হবে? টাকাগুলি কোথায় যাচ্ছে? জোরালো অফিসের যে টাকাগুলি কারা নিচ্ছে? যদি আমার প্রতিনিধি না থাকে যারা নির্বাচন করব, মনোনীত যারা আছে তারা কি আমাকে সাহায্য করবে? আমাদের গণতন্ত্রের বা স্তরীয় পঞ্চায়েতের মূল লক্ষ্য মানে পঞ্চায়েত, তো ভিলেজ কাউন্সিল বলে। ভিলেজ কাউন্সিল নির্বাচন হচ্ছে না কোন কারণে? তো যেন ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য মানে প্রচন্ড প্রেসার ক্রিয়েট করা হয় প্রশাসনের কাছে বা সারা রাজ্যব্যাপী। আমি গণতন্ত্রের সুষ্ঠু গণতন্ত্রের উদ্দেশ্যে বলছি, কারণ এরকম চলে না গণতন্ত্র। কতদিন হয়ে গেল ভোট নেই, নির্বাচিত কোনো প্রার্থী নেই। একজন আমি বলে দিলাম অমুক হয়ে গেল মনোনীত, বিএসির মধ্যে চেয়ারম্যান নির্বাচিত হয় না, দিয়ে দেয় এমনি। দেখুন তো মানে গণতন্ত্রের বিপক্ষে চলছে। তো মানে পাহাড়ের মানে সমস্যা সমাধানের তো কোনো মানে বিন্দু মাত্র লক্ষণ দেখা যাচ্ছে না। মানে যারা উপর থেকে চালাচ্ছে তাদের কথাবার্তা চলবে, জনগণের যে দাবি দেওয়া কারা তুলবে মানে মনে করুন ভিলেজ কাউন্সিলে। কারণ ওনাদের তো প্রতিনিধি নেই, মেম্বার নেই, মানে আমরা বলি পঞ্চায়েত সদস্যই নেই। তো
এগুলি করার জন্য ভয়ঙ্কর বিষয়। বলবো গণমুক্তি পরিষদের যারা আছেন যে তাহারা গিয়ে এগুলি বুঝান, আপনাদের দল ছোট হয়ে ভুল বুঝে আবেগবশত হয়ে অন্য একটা দলে চলে গিয়েছিল, যেন দ্রুত ফিরে আসে। উন্নয়নের স্বার্থে, শিক্ষা, স্বাস্থ্য, ছেলে মেয়েদের আগামী প্রজন্মের ভবিষ্যতের উদ্দেশ্যে ভালো যেন এটা কিছু হয় আমাদের আগামী প্রজন্মের, এটাই বলবো। নমস্কার, কে বলছেন? আপনি একটু দূর থেকে কথা বলুন। নমস্কার, হ্যাঁ বলুন। নমস্কার, হ্যালো, হ্যাঁ কথা বলুন। কিছুই শোনা যাচ্ছে না। সারা ভারতবর্ষ নিয়ে আদিবাসী জনগোষ্ঠী বিভিন্ন সংগঠনের তরফ থেকে 300 জন প্রতিনিধি জায়গা মান দেখা ওরা নুকজাখাতে ভয়ঙ্কর ভাবে আদিবাসী রকম যে অধিকার, বিশেষ করে কর্মসংস্থান, চাকরি বাকরি নিচে থাকা ভয়ঙ্কর ভাবে খসড়িত মাকে খসর করা মানে চাকরি সরকারি সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তি বা সংস্থা তাদের বেসরকারিকরণ খাইয়ে প্রাইভেট খেমেনে ফলে প্রাইভেট ঠিকাকে তো জায়গায় রিজার্ভেশন কোনো প্রশ্ন করে ফলে এসটি এসসি সাংঘাতিকভাবে ঠিক প্রায় গেছিনে কখনকার সমস্ত ধরনের বেসরকারিকরণ খেমেনে বন্ধ মাখাই নেয় এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ পূরণ মাখাই নেয়। কারণ কেন্দ্র সরকারও তবু 10 লক্ষের কাছাকাছি শূন্য পদ, 10 লক্ষ যদি শূন্য পদ থাকায় আগুন বিষয় হচ্ছে তবু প্রায় 1.5 লক্ষ এসটি যে রিজার্ভ সিট মানে আগুন ইতিমধ্যে কোনো বিলুপ্তি মানে পুরাপুরি অবলুপ্তি চাকরি নিয়ে জায়গা আপনার বন্ধ খাচ্ছি তবে বিশেষ খেয়ে যে 10 লক্ষ বিশৃঙ্গ সবচেয়ে বিশৃঙ্গ রেল প্রায় 3.5 লক্ষ প্রতিরক্ষা স্বরাষ্ট্র দপ্তর হাই দপ্তর খুবই ইম্পর্টেন্ট দেশ রক্ষা খাইনের প্রশ্নে ভারতের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে হোম ডিপার্টমেন্ট এবং প্রতিরক্ষা অত্যন্ত জরুরি ইম্পর্টেন্ট। আর দপ্তর পর্যন্ত প্রায় 2.5 লক্ষের মতো পোস্ট এবং ভ্যাকেন্ট। এছাড়া প্রায় 40-80টা দপ্তর মিলবে 10 লক্ষের উপর মানে শূন্য কর্তব্য চীন কক্ষ তাড়াতাড়ি পরমা খাইনে এবং বেসরকারি ক্ষেত্রে এসটি এসসি আইন মানে রিজার্ভেশন মা খাইনে 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি চিনি ও জায়গাও রাজ্য সরকার বিশেষকৈ ও জায়গা বিজেপি আইপিএফপি ত্রিপুরা সরকার ফ্যামিলি হলো বামফ্রন্ট সরকার তন্ত্র 2018 পর্যন্ত 1,62,000 চাকরি কিনে তাবু নুকজাখা এই বিজেপি আইপিএফপি ত্রিপুরা সরকার ফ্যামিলি হলো 2023 নি হিসাব 24 নি হিসাব নুকজাখা চাকরি কিনে সংখ্যা 1 লক্ষ প্রায় 1-2,000 প্রায় বলা যায় 60,000 কাছাকাছি চাকরি কিনে সংখ্যা কমই থাকা আবার 10,323 তম প্রত্যেক বছর তাই 2-2,500 খায় রিটায়ার্ড থ্রিও হলে প্রায় 50,000 উপর তবু মানে কারণ যেটা চাকরি খেতে মানে সংখ্যা কমে হিসাব করে প্রায় আধা সরকারি সংস্থা মিলে 60,000 মতো শূন্য পড়ত রাজ্য সরকার। আবার ইচ্ছা কাকায় যে কোনো সময়
বরফ নিয়োগ খাইবানা এত নিয়োগ খাইয়া ওই আউটসোর্সিং খাইয়ে নিয়ে তার নাই ঠিকানের মাধ্যমে কন্ট্রাক্টরের মাধ্যমে বরফ নিয়োগ খানিয়ে চেষ্টা খাইতে হবে বা নিয়োগ চলিত হবে এই ধরনের আউটসোর্সিং বন্ধ মাখাই 2 নম্বর সিনে দাবি খায় যে সংবিধান সংশোধনী মানে সংবিধান সংশোধন খাইয়ে 125তম সংবিধান সংশোধন বিল অতি যত তাড়াতাড়ি পাস মাখাই তার নেবাকি হলে এতদিন আইপিএফ শাখা ত্রিপুরা মতো শাখা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বরফ ও দাবি নিয়ে এতদিন ধরে গ্রেটার ত্রিপুরাল্যান্ড সারা ইন্ডিয়া ও দাবি আপবিত হ্যাঁ বলুন। দেখুন, এই যে উপজাতি গণমুক্তি পরিষদ ওনারা নিজেরা অস্বীকার করছেন যে আইপিএসটি ঠিক ক্ষমতা দুর্নীতি করতে হবে, ওই দুর্নীতি করতে হবে। এটা তো সত্যি কথা। ঠিক ক্ষমতা আইপিএসটি এবং গণমুক্তি পরিষদ ওনারা সেন্ট্রাল যে গভর্নমেন্ট থাকে বা সিপিএম বিজেপি কংগ্রেস এদের সাথে এরা যুক্ত, তো এদের সমাধান করবে। উপজাতিরা দোকান দেওয়ার এরা তো করবেই। ওনারা নিজেরাও তো দোকা খাইছে। আপনি নিশ্চয়ই জানেন আশির দাঙ্গা কত বড় দাঙ্গা হইল, কত ট্রাইবেল কত বাঙালি বা এসসি এসটি ওবিসি লোক হাজার হাজার কোন হইল আশি জমে। তো ওনারা তো সবকিছু জানেন, ওরা আবার সিপিএম এর সাথে করতেছে। সিপিএম কংগ্রেস বিজেপি সবই তো এরা মৌলবাদী আরএসএস দল। এইদিকে তারা সংবিধানের অধিকারও বুঝবে, আবার সংবিধান বিরোধী পার্টি সিপিএম কংগ্রেস বিজেপি এদের নিচে করবে। তাহলে ওনারা তো রাজনীতি করে, তো ওনাদেরকে কি বলবো আমরা বলুন তো? ওনাদেরকে বলবো উপজাতি দুঃখাবাদ ওনারাও, না বলবো উপজাতিদের মানে স্বার্থে ওনারা কাজ করে? তো উপজাতি বলে যে ওনারা করে ওনারা জানে না সংবিধানে এসসি এসটি ওবিসি এইগুলি নিয়ে মাইনরিটি নিয়ে এই সংগঠনটা করলে শক্তিশালী হবে। ওরাও দৌড়বে ওই পয়সার পেছনে, টাকার পেছনে। নেতারা সিপিএম এ যত থাকে, কংগ্রেসে জিতে আছে, বিজেপিতে এখন টিকা মাথা বসে, সবগুলো টাকার দান্দা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য করে। ওরা উপজাতির জন্য কাজ করার জন্য মানসিকতা নেই। উপজাতির জন্য এসসি এসটি ওবিসি এই বা মাইনরিটি জেনারেল প্রত্যেকের শেয়ার আছে একটা, এটির সাথে যোগাযোগ নাই। যেখানে পয়সা পাবো, যে নিতে চাইলে পয়সা কামান দেবো, দুর্নীতি করে দেবো, এই দলেই আজকে এই উপজাতি নেতারা ঢুকছে বেশি। বুঝলেন তো? সব দুঃখবাদ, অন্য কিছু না। ওদের বলেন না যে অন্য যে সেলগুলি আছে, বাবা সাহেব বিচার, তারা তো অনেক পার্টি এখনো ভারতবর্ষে দেখা দিচ্ছে। ওদের সাথে যোগাযোগ করুক। এবং ত্রিপুরা রাজ্যে ভীম আর্মি আছে, বাবা সাহেব বিচার দ্বারা আমরা চাইতেছি প্রত্যেকের অধিকার আমরা সমান দেব। ব্রাহ্মণ বলুন, জেনারেল বলুন, মুসলিম বলুন, এসসি এসটি যার যত যুগ সংখ্যা তত আমরা দেব। এবং পাবলিক যত অফিস আছে সবগুলি আমরা বন্ধ করে সরকারি করার লেখা আন্দোলন করবো এই উপজাতি সংগঠনের সাথে। বলুন না আপনার মাধ্যমে, দাদা আমরা অনুরোধ করছি আপনার মধ্যে বাচ্চাটা পৌঁছান, আমরা মঞ্জুর আছি গণমুক্তি পরিষদের সাথে যোগাযোগ করে এইগুলি বন্ধ করার লেখা প্রাইভেট যত আছে 100 ভাগ বিক্ষোভ আদায় করার জন্য আমরা রাস্তাঘাট ত্রিপুরা রাজ্যে বন্ধ করে দেবো। আসুন, আমাদের বাবা সাহেব বিচার তারা আসে কিনা দেখেন, আমরা যোগাযোগ করবো, দেখি তারা কি বলে। আমরা সাংবাদিক সম্মান করেই আমরা এই বার্তাটা দেবো গণমুক্তি পরিষদকে। নমস্কার দাদা, এটাই বলা। গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী 11ই জানুয়ারি রাজভবনে অভিযান করে ধর্ণা করে 12টা থেকে 3টা পর্যন্ত ধর্ণা হবে। কতগুলি ট্রাইবেলদের সমস্যা সংক্রান্ত ইস্যু নিয়ে এবং হিজ এক্সিলেন্সি গভর্নর অফ ত্রিপুরার কাছে
আমরা আমাদের চার্টার অফ ডিমান্ড সম্বলিত মেমোরেন্ডাম অর্পণ করব। এই গণধর্ণার ডেপুটেশন রাজভবনে এই সিদ্ধান্ত শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের গণমুক্তি পরিষদের সিদ্ধান্তই শুধু না, এটা সর্বভারতীয় আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ তার সিদ্ধান্তের অংশ। গত 1 ডিসেম্বর দিল্লিতে হরকিষণ সিং সুরজিৎ ভবনে সারা দেশের বিভিন্ন ট্রাইবেল সংগঠনের একটা কনভেনশন হয় আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের আহ্বানে, এবং তার সঙ্গে আদিবাসী রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার আর একটা এনজিও, এই দুই সংগঠন মিলে সেই কনভেনশনের আয়োজন করে 3 শতাধিক প্রতিনিধি, আদিবাসী প্রতিনিধি বিভিন্ন রাজ্য থেকে সেই কনভেনশনে যোগদান করে, এবং তার সঙ্গে আমাদের ভ্রাতৃপ্রতিম যে সংগঠন সারা ভারত কৃষক সভা, মজদুর ইউনিয়ন, দলিত শোষণ মুক্তি, গণতান্ত্রিক নারী সমিতি, এই সমস্ত সংগঠনগুলির নেতৃত্ব এই কনভেনশনে উপস্থিত ছিলেন। কনভেনশনের প্রধান বিষয়বস্তু হল এই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ নমস্কার, কে বলছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ বলুন। বলছিলাম শক্তির মহড়া জিএমপির। কিসের শক্তির মহড়া? শক্তি তো ক্ষয়িষ্ণু। আগে বলতো কি আমরা 21 থেকে গোনা শুরু করি, তারাই রাধাচরণ বাবু আর এই যে কি আরেকজন বনমন্ত্রী, প্রাক্তন বনমন্ত্রী ছিলেন বাগমা কেন্দ্রে, ওনারা বলছেন। তো ওনারা যে বলছেন আপনারা 10 বছর মধ্যে 5 বছর বাদ দিয়ে আবার 25 বছর, আপনারা তো জনজাতি, নিজের উন্নয়ন করেছেন, জনজাতিদের উন্নয়ন করেছেন, বলতে পারবেন বুকে হাত রেখে? 25 বছর আগে 10 বছর, হ্যাঁ আগের 10 বছর নিপেন চক্রবর্তী ছিলেন, দশরথ বাবু ছিলেন, আরো অনেকেই জনজাতি নেতা ছিলেন, পুরখাবা রাজনীতিবিদ তারা ছিলেন। আসলে জনজাতিদের উন্নয়নটা কতটুক করেছেন আপনারা? আজকে এখানে আগে বলতেন কি কংগ্রেস কাগেও যে বাদ, আর আপনারা কোথায় আছেন? আপনারা মানে পিপি 24-এর মাধ্যমে ওদেরকে প্রশ্ন করছি আর কি করছেন আপনারা? 35 বছর রাজ্যটা শাসন করেছেন। হ্যাঁ জানেন, একটা জিনিস জানেন, আন্দোলন লড়াই চাই, সংগ্রাম চাই, এছাড়া আর কি জানেন? কর্মচারী হোক, যে কোনো জনসাধারণ হোক, আজকে 10,323 কে ফলটা বুক করছে? কে? ওদের কি অপরাধ? ওরা তো একটা চাকরি দিয়েছেন, দেশে যেতে দেব না, আমাদের মানিক সরকার বলেছে। কোথায় উনি এখন? ডুপ্লেক্স কোয়ার্টারে থাকে না? সুশান্ত বাবু সেদিন বোধ হয়তো খুঁচা দিয়েছিল। তো এই হলো ওইখানে কি কি দল? সর্বহারার দল, সর্বহারা দলের নেতারা। হ্যাঁ দেখেছি, শুনেছি, পাহাড়ে গিয়েছি, নিতেন বাবু পাহাড়ে পড়েছিলেন, সংগঠন করেছেন, দশরথ বাবু করেছেন। তো ওই জিনিসগুলো আনেন দাদা বাবু, ওইগুলা আনেন আপনারা। ওই 21 থেকে গোনা বন্ধ হয়ে গেছে, শেষ, ওই যুগ শেষ। এখন সোশ্যাল মিডিয়া, এই মিডিয়া, এই মিডিয়া, আগে ওইগুলা ছিল না। আজকে যে চিত্রগুলা এই টিভি 24-এর মাধ্যমে দেখছি আর কি, 35 বছরের আগে জবাব দিন, তারপর 7 বছরের জবাব নিতে আসুন। আমি চাই না আমি ওই দলটাকেও প্রতিশ্রুতির খেলাপ করি,
ওটাকেও আমি বিশ্বাস করি না। তার মানে এই নয় আপনি 35 বছর ক্ষমতা থেকে আপনি 7 বছরের দলটাকে এইভাবে সংগঠন করুন জনগণের জন্য। জনসেবাই আপনাদের দায়িত্ব, কর্তব্য। এবং রাজনীতিবিদ যারা, তারা জনসেবায় নিয়োজিত থাকে, আমরা যতটুকু জানি মুখ্য মানুষ। তো আজকে আপনারা কি অবস্থায় দাঁড়িয়েছেন? কারা দিয়েছিল এই 35 বছরে আই কার্ড, আধার কার্ড, স্মার্ট কার্ড? সব বাংলাদেশে এসেছে। বলেছেন রাধাবাবু, বলেছেন বাংলাদেশে এসে। তো বাংলাদেশিদেরকে আপনারা এনে জায়গা দিয়েছেন, আই কার্ড দিয়েছেন, রেশন কার্ড দিয়েছেন, সবকিছু দিয়েছেন আপনারা। এখন দোষটা পাচ্ছেন আরেকজনের উপরে। তো এই যে গণতন্ত্র দেশে আমরা আছি, গণতন্ত্র নিয়ে থাকতে চাই, কি অবস্থা? আপনাদের জিএমপি কোথায়? 21 থেকে কোথায় আমরা খুঁজে পাচ্ছি না তো। আজকে যেটা দেখলাম চিত্রটা, বাড়িঘরের চেহারা, আমি প্রত্যক্ষদর্শী, আমি দিয়েছি। সবচেয়ে বেশি ভিতরে থাকে রিয়াং জনজাতি যারা আছে, তারা 500 পরিবার মিলে একটা পাহাড় অঞ্চলে থাকে। তো আপনারা কি দিয়েছেন? আজকে ঘরের এই অবস্থা। আমরা ওই যে সংক্রান্তির ঘর জ্বালায়, এরকম জ্বালায়, ওরা ওই ঘরে থাকে। দেখতে সুন্দর লাগে না? ভালো লাগে না আমাদের? আমরা ত্রিপুরাবাসী, আমাদের গর্ব হয় না? আপনারা এখানে মাইকের সামনে এসে বড় বড় কথা বলছেন না? লজ্জা থাকা উচিত আপনাদের। 35 বছর রাজ্যটাকে শাসন করেছেন, কি দিয়েছেন জনজাতিদেরকে? আজকে জনজাতি দরদীয় হয়ে আপনাদের বুক খুলে উঠছে দরদ। তো এইভাবে না, আসলে কাজ করুন। মুখে কথা না বলে। আরে করাপশন চলছে, আগে তো করাপশন। বিমল চক্রবর্তী বিশালগড় আধা কেলেঙ্কারি হয়নি সাউথের কোন ব্লকে? এইগুলা মনে করুন আপনারা। সুকাম দেব বর্মা খুন হয়নি অফিসের ভিতরে, এসডি অফিসের ভিতরে, সদরে? আমরা অতীতটাকে একটু মাথায় রাখি। আজকে যে ব্যাপারটা সামনে আপনাদের অনুষ্ঠান করছেন, এই ব্যাপারটা আপনারা বন্ধ করে দিয়েছেন। কলমের শক্তি বেরিয়েছিল, এরপরে অনেক যুদ্ধ করে অনল বাবু এটাকে বের করে এনেছে। এটুকুই বললাম। নমস্কার, শুভরাত্রি, সুস্থ থাকবেন। আপনারা শুনলেন কয়েকজনের বক্তব্য। তার পাশাপাশি আমরা কয়েকটি বিষয় উত্থাপন করেছি এবং আগামী দিন আবারও রাত 9টায় ভাবে আরো একটি বিষয়ে কথা হবে। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।